ওকে, সরি মা, আমি ওকে দিয়ে আসছি। প্লিজ রাগ করো না, দরজা খোলো। শান্ত পিছন ফিরে দেখলো আয়না দ্রুত গতিতে হেঁটে চলে যাচ্ছে। শান্তর সাথে বাড়ি ফেরার ইচ্ছা তারও নাই। কোনো মতে বাসায় পৌঁছাতে পারলেই হলো তার। এই মেয়ে দাঁড়াও। আহানা শান্তর দিকে তাকিয়ে মুখ বাঁকিয়ে এক দৌড় দিল। শান্ত গাড়ির চাবি না নিয়েই সেও দৌড় দিল। মা আমাকে একটা দায়িত্ব দিয়েছে, আর এই মেয়ে ঢং করছে। এখন এর কিছু হলে মা দরজায় খুলবে না। উফ, কি যে একটা ঝামেলা। শান্ত দৌড়াতে দৌড়াতে হাঁপিয়ে গেছে, আহানাও হাঁপিয়ে গেছে। দুজনের মাঝে এখন দূরত্ব 1/2 কিলোমিটারের মতো, কিংবা তার চেয়ে একটু কম। আহানা জোরে জোরে শ্বাস নিতে নিতে পিছন ফিরে তাকালো শান্তর দিকে। শান্ত পকেট থেকে রুমাল নিয়ে মুখ মুছতেছে। আহানা জোরে জোরে বলল, এত ঢং কাকে দেখা? আমাকে 100 বার বাড়ি থেকে বের করে দেবার কথা বলে এখন আবার আমার পিছু নিছেন কেন? চুপ, আর একটা কথা বললে হাতের কাছে এটা স্তূপ আছে, ছুঁড়ে মেরে তোমার মাথার খুলি উড়িয়ে দেবো। মারুন না, আমিও দেখি। আমার হাতের কাছেও অস্ত্র আছে। 10 মিনিট পর। ম্যাডাম ম্যাডাম, দেখে যান একটু। মা রিপার আওয়াজ পেয়ে দরজাটা খুলে হালকা ফাঁক করে বাইরে তাকালেন। শান্ত আর আহনা দুজন দুজনের সাথে মারামারি করতে করতে এসে নিচে বসে গেল ফ্লোরে। দুজনেই চোখ ডলতে ডলতে মারামারি করতেছে। এখনো মা চোখ বড় করে হুইল চেয়ারে ঘুরিয়ে ওদের কাছে এসে দেখলো ওদের দুজনের সারা গায়ে বালি আর বালি। রিপা জলদি করে পানি এনে দুজনের গায়ে ঢেলে দিয়েছে, তারপর টিস্যু দিয়েছে। আহানা চোখ মুছতে মুছতে বলল, আন্টি দেখুন না, আপনার ছেলে আমার চোখে বালি মেরেছে। আম্মু ওর কথা শুনবা না, আগেও আমার গায়ে বালি মেরেছে, তাই আমিও মেরেছি। আন্টি তার আগে উনি আমার পাশে ইট মেরেছে। ভেবে দেখুন, আমার গায়ে ইটটা পড়লে আজ আমার কি হতো? মা হেসে দিলেন। তার চোখের সামনে একদম শান্ত আহানার ছোটবেলাটা ফুটে উঠেছে। আপনারা এখনো যাননি? ওহ মাই গড! কি করে যাবো রিপা, এই মেয়েটা এত ভেজাইল্লা। আমি ভালো ভালোই ওর বাড়িতে ড্রপ করতে চেয়েছিলাম, আর সে কিনা আমার চোখে বালি মেরে দিল। আপনি ভালো মানুষ তাই না? আমার চোখে কি বালি ভূত মেরেছিল? লাগবে না আপনার সাহায্যের, বাই। আহানা ব্যাগ নিয়ে হনহনিয়ে বেরিয়ে চলে গেল। মা আঙুল তুলে শান্তকে ইশারা করে বলল আবার আহানাকে দিয়ে আসতে। শান্ত টিস্যু আরেকটা নিয়ে চোখ মুছতে মুছতে গিয়ে আহানার সামনে দাঁড়ালো। এই কি সমস্যা তোমার? এমন ভাব কারে দেখাও, একদম বালি দিয়ে গোসল করাই দিব। আমাকে ভাব দেখাতে আসলে বেয়াদব মেয়ে একটা। আমি আপনার সাথে বাড়ি ফিরবো না, ব্যাস। তুমি ফিরবে না, তোমার ঘাড় ফিরবে। কথাটা বলে শান্ত আহানার হাত ধরে টেনে নিয়ে গেল গাড়ির দিকে। হাত ছাড়ুন, আপনার সাথে থাকলে নির্ঘাত আমাকে মরতে হবে। আমি আমার জীবনকে জেনে শুনে মরতে দিতে পারি না। আমাকে বলছো? তোমাকে আমি হাড়ে হাড়ে চিনি, তুমি মরতে চাও না, আমি সেটা বিশ্বাস করব? আর জীবনে যদি আমার বাসায় এসেছো তো দাঁত ভেঙে দেবো তোমার। যাবো না আমি আপনার সাথে। তো এটা আমার মাকে বলতে পারোনি? তখন তো বোকার মতো চেয়েছিলে। আন্টি মন খারাপ করবে তাই বলিনি। তোমরা এত ধরনের কথা কেমন করে বলতে পারো? আমার মাথায় বাড়ি দাও তো একটা। দিব। বেশি কথা বলে মাঝ পথে নামাই দেবো তোমাকে, ইডিয়েট কোথাকার। আমি ইডিয়েট? তাহলে আপনি ইডিয়েট হোল স্কয়ার। ম্যাডাম, স্যার আর আহানা এখনো যায়নি, গাড়ির বাইরে দাঁড়িয়ে ঝগড়া করতেছে। মা মাথায় হাত দিয়ে রিপাকে ইশারা করলো যেন তাকে বাসার বাইরে নিয়ে চলে। রিপা তাই করলো। মাকে বাইরে দেখাতেই আহানার শান্ত ঝগড়া থামিয়ে দাঁত কেলিয়ে জলদি করে কারে উঠে বাসা থেকে বেরিয়ে গেল। শান্ত কার চালাতে চালাতে আহানাকে জিজ্ঞেস করলো মা চলে গেছে কিনা। আহানা উগি মেরে দেখে বলল, রিপা আপু নিয়ে যাচ্ছে ওনাকে। তাহলে কই ছিলাম আমরা? আমি আপনাকে কুত্তার ফ্রেন্ড কুত্তা বলছিলাম। ও হ্যাঁ, তোমার এত বড় সাহস! তুমি না নিজেই কুত্তা, আই মিন কুত্তি। আর তোমার সংস্পর্শে এসে ভালো মানুষও কুত্তায় পরিণত হবে। তার মানে আপনি স্বীকার করছেন যে আপনি কুত্তা? চুপ, বেয়াদব মেয়ে একটা।
আর কখনো আমাদের এরিয়া ধারে কাছেও আসবে না। আপনি বলার জন্য আমি বসিনি। আমি আর জীবনেও আপনার মুখ দেখতে চাই না। কখনো ওই ফ্লাইওভার দিয়ে ভোর 5টার সময় যাবেন না, বলে দিলাম। আপনাকে যেন আমি আর না দেখি। তোমার কথায় উঠবো বসবো নাকি আমি? হ্যাঁ, আপনার কথা উঠবো বসবো আমি? আন্টি রিপাপুকে দিয়ে আমাকে ফোন করালেই আমি চলে আসবো। ও রিয়েলি? তলে তলে এত? তার মানে তুমি চাও প্রতি সন্ধ্যায় আমি তোমাকে এইভাবে বাসায় পৌঁছে দিই? ওভাবে তো ভেবে দেখিনি। তা ভাবো। এক কাজ করা যায়, আপনি অফিস থেকে দেরি করে ফিরিয়ে তাহলেই তো হয়। তুমি আমার মাকে চেনো না, আবার মা রিপাকে দিয়ে আমাকে কল করিয়ে বাসায় আনবে, তাও সিকনেসের কথা বলে তুমি আমাদের বাসায় না আসলেই তো হয়। আর ফাইন, আমি ভোর 5টায় ফ্লাইওভার দিয়ে যাবো না। ডিল? ওকে ডিল। শান্ত সায়দাবাদ আসতেই আহানা ওকে বলল গাড়ি থামাতে। বাসা করি। জেনে কি করবেন? তোমাকে এইভাবে রোডে ছেড়ে দিলে মাকে কি বলবো আমি? তোমার বিশ্বাস নাই কেউ তোমাকে রেপ বা কিডন্যাপ করতে আসলেও তার সাথে ঝগড়া লাগিয়ে দেবে, তাও যেন তেন ভাবে ঝগড়া না, একেবারে মোক্ষম ঝগড়া। বেচারা পরে পাগল হয়ে পাবনার দিকে ছুটবে। কি বললেন? ফাইন, আমার কি? যদি ওই ছোটখাটো বস্তির এলাকায় ঢুকতে আপনার কোনো সমস্যা না হয় তো চলুন। আহানা গাড়ি থেকে নেমে হাঁটা ধরছে। শান্ত গাড়ি থেকে নেমে পিছন পিছন আসতেছে। আহানা একটা টিনের বাড়ির সামনে এসে থেমে গেল। ওকে যান, এখন আমার বাসা এসে গেছে। কি? আর ইউ সিরিয়াস? এইটা তোমাদের বাসা? যতদূর জানি আয়াত আঙ্কেলের তো আমাদের মতনই বাড়ি ছিল, তাহলে এখন এটা কি? তুমি কি সত্যি আয়াত আঙ্কেলের মেয়ে? আহানা চোখ বড় করে ব্যাগ থেকে একটা পানির বোতল বের করে ছিপি খুলে শান্তর মুখে ছুঁড়ে মারলো। বোতলের সব পানি। শান্ত হাত দিয়ে মুখ মুছতে মুছতে বলল, ফাইন, প্রমাণ পেয়েছি, আর প্রমাণ লাগবে না। তাই বলে পানিতে ভিজাইলা? তোমাকে তো আমি। শান্ত এদিক ওদিক তাকিয়ে কিছু পেল না। পরে আহানাদের বাসার দরজায় গিয়ে নক করলো কয়েকবার। আহানার মা এসে দরজা খুলে শান্তকে দেখে, শাড়ির আঁচল টেনে মাথায় দিয়ে বললেন, কি চাই? এক মগ পানি। মা দিবানা এখন বলতেছে। আহানা, তুই কখন এলি? আর উনি কে? আন্টি, আমাকে এক মগ পানি দেন না। আহানা আমাকে মানা করে যাচ্ছে। মা কি করবে বুঝে উঠতে না পেরে মগের পানি নিয়ে শান্তর হাতে দিল। আহানা ততক্ষণে একটা নারকেল গাছের পেছনে লুকিয়েছে। শান্ত এগিয়ে এসে গাছের পেছনে গিয়ে আহানার গায়ে পানি সব ঢেলে দিল, তারপর ফিরে আসলো। এ কি করলা বাবা? আমি তো কিছুই বুঝতেছি না। শান্তের নিজের রুমাল দিয়ে মুখ মুছতে মুছতে বলল, আর ভিজাবা আমাকে? অবশ্যই ভেজাবো, ডাকতো একটা। আহানা, কি হচ্ছে এসব? আমি তো কিছুই বুঝতেছি না। শান্ত আহানার মাকে সালাম দিয়ে চলে গেল। আহানা ওড়না দিয়ে মুখ মুছতে মুছতে ঘরে ঢুকে বিছানায় ধপ করে বসে পড়েছে। কি রে, এবার তো বল কি হয়েছে? আর ছেলেটাকে? শান্তি আন্টির ছেলে। কোন শান্তি? আরে রিয়াদ আঙ্কেলের ওয়াইফ। মা চোখ বড় করে আর 1 মিনিটও দেরি না করে দরজা খুলে দৌড় দিলেন। আরে রেমা, কই যাচ্ছ? মা কিছুটা জোর গতিতেই শান্তর সামনে গিয়ে দাঁড়ালেন। শান্ত সবেই গাড়িতে ঢুকতে যাচ্ছিল। কি হয়েছে আন্টি? শান্ত, কত বড় হয়ে গেছো তুমি! আমার বিশ্বাসই হচ্ছে না। আমি আবার তোমাকে দেখতে পাবো ভাবেইনি কখনো। এসব বলতে বলতে আহানার মা কেঁদে দিলেন। শান্ত ওনার হাত দুটো ধরে মুঠো করে বললেন, কাঁদবেন না প্লিজ, বাট আমি একটা কথা বুঝলাম না, আপনাদের বাড়ি ঘরের এই হাল কেন? সে অনেক কথা, তোমার মা কেমন আছে সেটা বলো। আর সেদিন তোমার ভাই নাকি বোন হয়েছিল, সে কেমন আছে? আহারে, কতটা দিন দেখি না, কত খুঁজেছি তোমাদের। সে সময় তোমাদের একটা সাহায্যের আমাদের অনেক দরকার ছিল। কি হয়েছিল প্লিজ বলুন। বাবা আসো আমাদের এই ছোট্ট বাসায়, কিছু মুখে দাও, বলছি তোমাকে সব। শান্ত আহানার মায়ের সাথে ওদের বাড়িতে আসছে। আহানা মুড়ির বয়াম নিয়ে বিছানার এক কোণায় বসে
হাত পা ছড়িয়ে শুয়ে শুয়ে মুড়ি খাচ্ছে। দরজা খুলে শান্ত ভিতরে ঢুকতেই আহানা ওকে দেখতে পেয়ে ঠিকঠাক হয়ে বসে বুড়ো কুচকে বলল, আপনি আবার বের হন আমার বাড়ি থেকে। আহানা, এটা কি রকম ব্যবহার? মা তুমি জানো না, উনিও আমাকে ওনার বাসা থেকে বের হয়ে যেতে বলেছে কতবার। চুপ থাক, যা চা বানিয়ে আন। আহানা দাঁতে দাঁত চেপে রাগে গজগজ করতে করতে বিছানা থেকে নেমে রান্নাঘরের দিকে যাচ্ছে। শান্ত চেয়ার টেনে বসতে বসতে বলল, চিনি দিও না। আহানা দাঁত কেলিয়ে চেয়ে মনে মনে ভাবল, আজ তোরে আমি গুড় দিয়ে চা বানাই খাওয়াবো। শান্ত আহানাদের রুমটা ভালো করে দেখছে। সে নিজে যে চেয়ারটাতে বসে আছে সেটা একটা কাঠের চেয়ার। তার পাশে একটা পুরনো কাঠের টেবিল আছে। সেখানে কিছু বই, কলমদানি আর একটা আয়না। সামনে একটা বিছানা, তবে এইটা হলো চৌকি টাইপের, হেলান দিয়া বসা যাবে না, ওরকম খাট আর কিছু নাই রুমটাতে। আহানার মা চোখ মুছতে মুছতে কথা শুরু করলেন, তোমার আয়াত আঙ্কেল মারা যাওয়ার পর আমরা যখন বাড়ি ফিরি, তাকে কবর দেওয়ার পর তখন জানতে পারি সকল সম্পত্তি নাকি আহানার চাচা মজনু নিজের নামে করে ফেলেছে। কি করে করলো বুঝে উঠতে পারিনি। সেই সময় আমাকে তারা পরের দিনই আহানাকে সহ বের করে দিয়েছিল বাসা থেকে। আমি পুলিশের কাছেও গেছিলাম, কিন্তু তারা পুলিশকে কাগজপত্র দেখিয়ে দিয়েছে। আর পুলিশ আমাকে জানালো সেখানে নাকি সাপ সাপ লেখা আছে আহানার বাবা আহানার 18 বছর হওয়াতে দেরি, তাই আপাততের জন্য সকল সম্পত্তি মজনুর নামে করে রেখেছিল, যেন তার আকস্মিক মৃত্যু ঘটলে তিনি সম্পত্তি সামলাতে পারেন। আর মজনু ভাই কিনা আমাকে আর আহানাকে বের করে দেয়, যেন আমাদেরকে তিনি চিনেও না। আহানার বাবা এমনটা করবেন না কখনো, তা আমি জানি। হয় তিনি আহানাকে নমিনি করে যেতেন, আর নয়তো আমার নামে করে দিয়ে যেতেন। কিন্তু মজনুর নামে যে করে দিয়েছে সেটার কথা আমি ঠিক সেদিনই জানলাম। আমি এই বিষয়টাই একটুও বিশ্বাস করতে পারছিলাম না, কারণ আহানার বাবা বিন্দুমাত্র কিছু করলেও আমাকে জানাতেন। আমাকে না জানিয়ে কিছু করতেন না তিনি। তাহলে দলিলটাতে যে সই ছিল সেটা কি ছিল সেটাই বুঝতে পারলাম না আমি আজও। আমার বাবা মা কেউ নেই, পাশে পেলাম নিজের বোনকে। আমি গরিব ঘরের মেয়ে ছিলাম। আমার বোন আমার সাথে আমার বাসায় থাকতো বাবা মায়ের মৃত্যুর পর থেকে। সে একটু পড়াশুনো করেছে, বেশি করেনি। তাই সে বাসা থেকে বের করে দেওয়ার পর আমরা 3-4 দিন আমাদের বাসার দারোয়ান কাসেম চাচার বাসায় ছিলাম। আহানার বাবার প্রতি শ্রদ্ধা ছিল বলেই তিনি আমাদের আশ্রয় দিয়েছিলেন সেদিন। আমার বোন রোকেয়া অনেক চালাক চতুর। সে কদিনের মধ্যেই কোনো মতে একটা গার্মেন্টসে ঢুকে যায়, আর আমিও বাধ্য হয়ে গার্মেন্টসে চাকরি শুরু করি। দারোয়ানের বাসা ছেড়ে একটা বাড়ি খুঁজে পাওয়া পর্যন্ত আমরা এক দাদির বাসায় ছিলাম। ততদিন দাদিটা অনেক ভালো ছিলেন। আমার বোনের পরিচিত ছিল, তার মেয়ে নাকি আমার বোনের সাথে গার্মেন্টসে কাজ করত। তাই আমাদের সমস্যার কথা শুনে আমাদের থাকতে দেন সেদিন। আহানার দামি দামি জামা আমি বিক্রি করে হাঁড়ি পাতিল এসব কিনলাম। ওর জন্য তখন 2-3টে জামা ছিল অবশিষ্ট। টাকার অভাবে আমি সব বিক্রি করতে বাধ্য হয়েছিলাম সেদিন। এতদিন ভালো পরিবেশে থেকে বড় হয়ে তারপর এরকম একটা অবস্থায় হুট করে এসে পড়ায় পরিবেশের সাথে মানিয়ে নিতে আহানার বেশ হিমশিম খেতে হয়েছিল। তো আঙ্কেল তো নমিনিও করে যেতে পারতো আহানার নামে সম্পত্তি দিয়ে, সেটা করেনি কেন? আমি তো সেটাই বুঝলাম না। বাবা, আমারও এটা মাথায় ঢোকেনি, কারণ একদিন আহানার বাবা আমাকে এই ব্যাপারটা সম্পর্কে বলেছিলেন আহানাকে নমিনি করে দিবেন। তাহলে সম্পত্তি মজনুর নামে কি করে হলো সেটাই তো বুঝলাম না। ঘাফলা আছে, তখন আপনাদের পাশে কেউ ছিল না বলে কেস জিততে পারলেন না। শিট। কিচ্ছু করার নাই, আমরা এতদিনে সব মানিয়ে নিয়েছি। একা 3 জন মেয়ে আর কত লড়তে পারে? তা তোমার মায়ের কি খবর এখন? অনেক ইচ্ছা তাকে একটু দেখব। আপন বলতে উনিই ছিলেন। তোমাকে তো সেই ছোটবেলায় দেখেছিলাম, কত বড় হয়ে গেছো, আমি চিনতেই পারিনি। আমেরিকা থেকে কবে এসেছো? আমি সেদিনই এসেছি যেদিন বাবা রায়াত আঙ্কেলের অ্যাক্সিডেন্ট হয়েছিল। আমার তো আপনাদের কথা মনেই ছিল না, কারণ সেই ছোটবেলায় আপনাদের বাসায় আসা যাওয়া হতো, তারপর তো সব ভুলে গিয়েছিলাম। আর সেদিন লাশবাহী গাড়ি করে বাবা লাশটা এসেছিল। আয়াত আঙ্কেলের ব্যাপারে আমরা কিছুই জানতাম না। বাবা কার ড্রাইভ করছিল, পাশে যে আয়াত আঙ্কেল ছিল তা আমরা আজ জানলাম আহানার থেকে। মা সেই থেকে কথা বলার শক্তি হারিয়েছে।
আপনাদের ছবি দেখতো আর কাঁদতো। কত ডাক্তার দেখিয়েছি কিন্তু কোনো লাভ হয়নি। আমরা কয়েক মাস বাদে আপনাদের বাড়িও গিয়েছিলাম। এবার সেখানকার দারোয়ান জানালো বাসাটা বিক্রি করে দিয়ে আপনারা নাকি চলে গেছেন। কোথায় গেছেন তার হদিশ সে জানে না। এইভাবে সব শেষ হয়ে আবারও পুনর্জীবিত হবে ভাবতেই পারিনি। আপনি এক কাজ করুন, আমার সাথে চলুন বাসায়। মা আপনাকে দেখলে অনেক খুশি হবে। চা রেডি, ধরেন। আহানা ঠাস করে চায়ের কাপটা টেবিলের ওপর রাখলো। শান্ত ভুরু নাচিয়ে মুখে এক চুমুক দিতেই কেসে উঠল। আহানা মুচকি এসে বলল। মিষ্টি আরেকটু দিব? শান্ত হালকা হেসে বলল, মিষ্টি কম হয়েছে, নাড়তে হবে আর একটু। এটা বলেই শান্ত আহানার হাত মুঠ করে ধরে সেখান থেকে আঙুল একটা নিয়ে চায়ে চুবিয়ে নেড়ে নিল। ও মা গো, আউচ! হাত চলে গেল, আমার হাত ছাড়ুন। ব্যাস, পারফেক্ট। তোরা এখনো আগের মতোই ঝগড়া করস, একটুও বদল হয়নি? আহানা নিজের আঙুল মুখে পুরে চুষতে চুষতে দরজার কাছে গিয়ে দাঁড়িয়ে বললেন। বের হন আমার বাসা থেকে। শান্ত আহানার কথায় কোনো মনে না দিয়ে আহানার মায়ের দিকে তাকিয়ে বলল, আন্টি চলুন না আমার সাথে। কিন্তু বাবা, এত রাতে? তো কি হয়েছে, দরকার হলে আমাদের বাসায় থেকে যাবেন। এখন চলুন। তাহলে অপেক্ষা করো, আমি শাড়িটা বদলিয়ে আসি। মা ভেতরে রুমে গেলেন। আহানা শান্তর পা থেকে মাথা পর্যন্ত দেখতেছে। শান্তর পরনে ব্রো, টি শার্ট আর জিন্স সবই ঠিকঠাক আছে ছেলেটার, তবে স্বভাব খারাপ, এই আর কি। চলো বাবা, আমি তৈরি। শান্ত আহানার আম্মুর হাত ধরে হাঁটা ধরছে। আহানা দরজার কাছে দাঁড়িয়ে চোরের মতো চেয়ে আছে ওদের দিকে। মা থেমে গিয়ে বলল, আহানা বাসায় একা, আহানা যাবে না? শান্ত ভুরু কুচকে বলল, এই বিনা দাওয়াতে মেহমান, চলুন। আহানা মুখ বাঁকিয়ে বাসার দরজা আটকিয়ে ফেললো। তারপর বাসার ভেতর থেকে বলল, যাব না। আন্টি আপনি হাঁটা ধরেন, আমি একে আনছি। মা শান্তর কথা মতো হেঁটে চললেন। শান্ত হাত কসলাতে কসলাতে বাড়ির সামনে এসে দরজা ধাক্কাতে শুরু করলো। কি বললাম না, যাব না। তুমি যাবে না, তোমার 20 গোষ্ঠী যাবে। চলো এখন, দরজা খোলো। এক নম্বরের বেয়াদব মাইয়া একটা। আমি যাব না মানে যাব না। তাহলে তোমার মাকে আর দেখবা না, আমি ওনাকে আমাদের বাসায় রেখে দেবো। এখানে একা একা থাকো তুমি তাহলে। আহানা তাড়াহুড়ো করে দরজা খুলে ড্যাব ড্যাব করে চেয়ে থাকে বলল। মা কোথায়? শান্ত ওর কথার উত্তর না দিয়ে ওর হাত টেনে ধরে নিয়ে গেল। হাত ছাড়ুন। কথায় কথায় হাত ধরে টানাটানি শুরু করেন কেন আপনি? শান্ত চিকন সরু মাটির পথটা দিয়ে হেঁটে চলে যেছে আহানার হাত ধরে। তারপর আহানাকে কারের সামনে এনে ওর হাত ছাড়লো। শান্ত মা চোখ বড় করে আহানার কাছে এসে ওর কানে ফিস ফিস করে বললেন, কি সমস্যা তোর? এরকম করিস কেন? জানিস না শান্ত কি হয় তোর? তো কি করব? কিছু করতে হবে না, চুপ থাক। শান্ত কারের দরজা খুলে দিয়ে বসতে বলল আহানার মাকে। উনি আহানাকে নিয়ে ভিতরে এসে বসলেন। শান্ত কার চালাতে চালাতে রিপাকে কল করে বলল ডিনার রেডি করার জন্য আহানার মাকে নিয়ে আসতেছে সে। তারপর বাসার সামনে আসতেই আহানার মা কেমন করে চেয়ে রইলেন বাসার দিকে। তারও ঠিক এরকমই একটা রাজপ্রাসাদ ছিল। এই ভেবে খুশি হলেন যে আপনজন বলতে কাউকে তো পেল অবশেষে। শান্তর যখন মা শুনেছে আহানার মা আসতেছে, তখন থেকে তিনি দরজার কাছে এসে বসে আছেন। আহানার মা কার থেকে নামতেই শান্তর মাকে দেখে বউ বলে চিৎকার করে দৌড়ে এসে জড়িয়ে ধরলেন তাকে। আহানা কার থেকে নেমেই ভ্যা করে কেঁদে দিয়েছে ওদের দুজনের কান্না দেখে। শান্ত আহানার দিকে চেয়ে এক ভ্যাটকানি দিয়ে চলে গেল নিজের রুমে দিকে। আহানা
কাঁদতে কাঁদতে এসে মায়ের পিঠে হাত বুলাচ্ছে। শান্তর মা কান্না থামিয়ে এবার একটু হাসলেন, তারপর ভিতরে চলে গেলেন। সাথে আহানার মাকে নিয়ে মুখ দিয়ে কিছুই বলতে পারছেন না, অথচ এ কটা বছরে কত কথা জমিয়ে রেখেছিলেন তিনি। আহানা সোফায় বসে এদিক ওদিক দেখছে, আর তার মা মনের সব কথা শান্তর মাকে খুলে বলছেন। শান্তর মা ইশারা ইঙ্গিত করে তাল মেলাচ্ছেন। আহানা এবার উঠে বাসাটা একটু ঘুরে দেখতে চাইলো, পরে ভাবলো ওই লোকটার সাথে আবার দেখা হয়ে গেলে আবার আমাকে উল্টাপাল্টা বলবে, তার চেয়ে বরং আমি গন্ধরাজের বাগানটা দেখে আসি। আহানা বাসা থেকে বেরিয়ে বাসার পিছন দিকটায় গেল। বাতি জ্বালানো থাকায় বাগানটা বেশ সুন্দর লাগছে এবং স্পষ্টও লাগছে। আহানা ফুল কয়েকটা ছিঁড়ে কানে গুঁজে হাঁটা ধরলো। চারপাশে বাউন্ডারি করা, মাঝখানে বাসা, চারদিকে গন্ধরাজ ফুলের ঘ্রাণে মোমো করতেছে। আহানার মন চাচ্ছে এখানে সারা জীবন বসে থাকতে। এখানে অনেকক্ষণ থেকে আহানা এবার বাসার সামনে আসলো। বারবার সূর্যমুখীর বাগানটার দিকে নজর যাচ্ছে তার। যদিও এই ফুল তার পছন্দের তালিকায় পড়ে না, তাও দেখতে ভালো বলে একটু একটু করে এগুচ্ছে সে। বাগানটার ভিতরে ঢুকে সে মাথা উঁচু করে ফুলগুলো দেখে যাচ্ছে। শান্ত বারান্দায় একটা চেয়ারে বসে পা গ্রিলের ওপর রেখে গান শুনছে আরামায়েশে। হঠাৎ চোখ খুলতেই দেখলো সূর্যমুখীর বাগানটার কিছু ফুল নড়তেছে। তার মানে নির্ঘাত আহানা সেখানে। শান্ত কান থেকে ইয়ারফোন খুলে এগিয়ে এসে বলল, আহানা। আহানা আর একটুর জন্য হার্ট অ্যাটাক হতো। বুকে থুথু দিয়ে পাশের বারান্দার দিকে চেয়ে বলল, ধমক দেওয়ার কি আজ? আমি কি ফুল ধরেছি নাকি? ধরো নাই, ছিঁড়ে ছিঁড়ে মাথায় দিছো। আমার মায়ের গন্ধরাজ ফুলের বাগানে সব ফুল দেখে মাথায় দিয়ে রেখেছো তুমি। আপনার মা তো আমার আন্টি হয়, তাই সেই অধিকারই ধরেছি, তাতে আপনার কি? বের হও আমার বাগান থেকে, তারপর বোঝাচ্ছি আমার কি। বের হব না, আমার ইচ্ছে আমি এই বাগানটা ঘুরে ঘুরে দেখব। শান্ত ভ্রুটা কুচকিয়ে বলল। ওয়েট, আসছি আমি। আয়না ঢোক গিলে বাসার ভিতরে জলদি করে এসে সোফার পিছনে লুকিয়ে পড়েছে। শান্ত হনহনিয়ে বাগানের দিকে গিয়ে এদিক ওদিক তাকালো, কোথাও আহানাকে পেল না। আহানা হাঁপাতে হাঁপাতে বলল, মা, আন্টি, কেউ বলবে না আমি কোথায় লুকাইছি। শান্ত ড্রয়িং রুমে এসে চারপাশটা ভালো মতন করে দেখে নিল। আহানা নেই। আহানার আম্মু সোফায় বসে আছেন, পাশেই হুইল চেয়ারে শান্তর মা বসে আছেন। দুজনেই শান্তর দিকে ভূত দেখার মতো চেয়ে আছেন। রিপা দাঁত কেলিয়ে পাশে দাঁড়িয়ে আছে আর মিটমিট করে হাসছে। আচ্ছা, আহানা ছোটবেলায় সবসময় সোফার পিছনে লুকাতো, তো আই গেস ও এখনো সেই সোফার পিছনেই লুকিয়েছে। আহানা কথাটা শুনতে পেয়ে জিভে কামড় দিয়ে পাশ থেকে বেরিয়ে এক দৌড় দিল। শান্ত দৌড় দিল। দেখছেন আপা, দুজনে এখনো সেই আগের মতনই আছে। আমি তো ভেবেছিলাম এত বছর পরেও ওদের কিচ্ছু মনে থাকবে না, কিন্তু এখন তো দেখি সব মনে আছে ওদের। তা আপনার ছোটটা কই? মেয়ে হলো নাকি ছেলে সেটাই তো জানতে পারলাম না। ভাগ্যের কি নির্মম পরিহাস। মা মুস্কি এসে রিপার দিকে চেয়ে ইশারা করলেন। রিপা গেল নিতুকে আনতে। নিতু পা টিপে টিপে সোফা রুমে আসলো, তারপর মুস্কি হেসে সালাম দিয়ে পাশে বসে পড়ল। আহানার মায়ের মহিলাটির প্রতি তার আলাদা একটা শ্রদ্ধা আছে, কারণ ছোট থেকেই সে মায়ের কাছে ওনাদের ছবি দেখতো। আহানার মা নিতুর মাথায় হাত বুলিয়ে বললেন, কি মিষ্টি মেয়ে, একদম দেখতে শান্তর মতো হয়েছে। শান্তর মা মুস্কি হাসলেন। ওদিকে আহানা দৌড়াতে দৌড়াতে করিডোরের শেষ প্রান্তে এসে থেমে গেছে, যার যাওয়ার পথ নেই। শান্ত হাত মুঠো করে মুড়িয়ে মুড়িয়ে আসতেছে এদিকে। এই খবরদার, আমাকে টাচ করবেন না, বলে দিলাম। আবার বাগান নষ্ট করবে আর তোমাকে আমি এমনি এমনি ছেড়ে দেবো, সেইটা তো হচ্ছে না। কে 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 কি করবেন আপনি? শান্ত এগিয়ে এসে আহানার চুল ধরে টেনে বাইরে নিয়ে আসলো। শারুন, লাগছে আমার। কি এমন করেছে যে আমাকে এমন শাস্তি দিচ্ছেন? এই যে কি করছো দেখো, আমার দুইটা সূর্যমুখী ফুল গাছ মাটির গোড়া থেকে নড়িয়ে চড়িয়ে দিয়েছো, যার কারণে ওগুলো মাটিতে শুয়ে গেছে।
এখন এই মুহূর্তে তুমি পুঁতে দিবে এগুলো, নাহলে চুল টেনে ছিঁড়ে হাতে ধরিয়ে দেবো তোমার। মা, আন্টি। লাভ নেই, তোমাকে কেউ বাঁচাতে আসবে না। চুপচাপ আমার কাজ করে দাও, নাহলে কাদা খাইয়ে দেবো কিন্তু। আনা ভুরু কুচকে মাটিতে গোল হয়ে বসে গাছগুলো পুঁতে দিচ্ছে আর মাঝে মাঝে আর চোখে শান্তর দিকে তাকাচ্ছে। মনে মনে ঠিক করে নিয়েছে সে এর শোধ তুলবে যে করেই হোক। পারফেক্ট। নেক্সট টাইম আমার বাগানে প্রবেশ করবে না তুমি, ওকে? এখন বের হও আমার বাগান থেকে। আহানা দাঁতে দাঁত চেপে যাওয়ার সময় হাতের কিছু কাদা শান্তর গায়ে লাগিয়ে এক দৌড় মারল। ইস, এই মেয়েটা আমাকে এত জ্বালাচ্ছে কেন? এত দুষ্টু। আজকে আমাকে দিয়ে 100 বার গোসল করিয়েছে। বেহাত্তব কোথাকার। ওরে হাতের কাছে একবার পাই, শিওর আমি ওরে কাদা খাওয়াবো। শান্ত আহানাকে বকতে বকতে আবার গোসল করতে চলে গেল। আপা আজ আসি, আবার না হয় একদিন আসবো। শান্তর মা আহানার মায়ের হাত ধরে মাথা নাড়িয়ে না বুঝালেন। আহানার মা কিছুটা বিস্মিত হয়ে বললেন, আপা অনেক রাত হয়েছে, আর থেকে কি হবে? শান্তর মা বারবার মাথা নাড়াচ্ছেন। শান্ত তোয়ালে দিয়ে মাথা মুছে হাঁচি দিতে দিতে এসে বলল, থেকে যান আন্টি, আমি বরং আপনার ধানি লঙ্কাকে বাসায় দিয়ে আসবো। না বাবা, ওকে একা রেখে যাবে না। মেয়ে মানুষ, কত বিপদ আপদ হয়, বরং আমি যাই ওকে নিয়ে। শান্তর মা শান্তর দিকে চোখ বড় করে তাকালেন। শান্ত অসহায় লুক নিয়ে বলল, আচ্ছা তাহলে আহানাকে নিয়ে থাকেন, কোনো সমস্যা নেই। কথাটা বলে শান্ত নাক ডলতে ডলতে নিজের রুমে ফিরে আসলো। আহানা বাথরুম থেকে হাত ধুয়ে বাইরে বের হয়ে শুনলো মা বলতেছে আজ তারা এখানে থেকে যাবে। আহানা মনে মনে ভাবলো। গন্ডারটা তো তাহলে ভালো করে চালাবে। ওপাশ থেকে জোরে জোরে হাঁচির আওয়াজ আসতেছে। মা হুইল চেয়ার ঘুরিয়ে ড্রয়ার থেকে ঔষধের পাতা নিয়ে রিপার হাতে দিল শান্তকে দিয়ে আসার জন্য। রিপা তখন বুয়াকে সব বুঝিয়ে দিচ্ছে কি করে মাংসে ফোড়ন দিবে, তাই সে ঔষধের পাতাটা টেবিলের ওপর রেখেই কাজে মন দিল। আহানা অপরাধবোধ ফিল হচ্ছে, কারণ তার জন্যই আজ শান্ত কতবার শাওয়ার নিয়েছে আর তাই এখন ওর ঠান্ডা লেগেছে। তাই ওষুধের পাতা নিয়ে সে পা টিপে টিপে শান্ত রুমের সামনে আসলো। রুমের দরজা বন্ধ, বাইরের করিডোরে সম্পূর্ণ অন্ধকার। আহানা ঢোক গিলে দুবার নক করলো দরজায়। শান্ত শুয়ে শুয়ে টিভি দেখতেছিল। দরজা নক হতেই বিছানা থেকে নেমে একটা টিস্যু নিয়ে নাক মুছতে মুছতে দরজা খুলতেই দেখলো আহানা ভূত দেখার মতো চেয়ে আছে ওর দিকে। কি চাই? আবার কাদা লাগাতে এসেছো? 100 বারে শান্তি হয়নি তোমার? তোমার কারণে আমাকে সর্দি জ্বর ধরেছে। কাল অফিসে যাওয়াটাই টাফ হয়ে যাবে আমার জন্য। তো আমি হুদাই কি এসব করছি নাকি? তোমার সাথে ঝগড়া করার মুড আমার নেই এখন, বেরাও এখান থেকে। ধরেন ঔষধ, আন্টি আপনাকে এটা খেতে বলেছে। আমি এমনি এমনি আসিনি এখানে। শান্ত প্যারাসিটামলের পাতাটা হাতে নিয়ে সেটার দিকে চেয়ে মুচকি হেসে তারপর আহানার দিকে তাকালো। ছোটবেলার সব ঘটনা শান্তর মনে থাকলেও আহানার কিছু মনে নেই, কারণ তখন সে 4 বছরের ছিল। এখন 21 বছরে পা রেখে 4 বছরের ঘটনা মনে থাকার কথা না, যদিও শান্ত তখন 8 বছরের ছিল হয়তো, তাই তার স্পষ্ট সবটা মনে আছে। কি এমন করে আসামিদের মতন হাসছেন কেন? আমার টেডি স্মাইল তোমার কাছে আসামিদের হাসির মতো লাগে? অবশ্যই, ওই যে একদল আসামি আছে না, জেলে ঢোকার সময় বলে হে 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 হে, হে হে, আমি তোমাকে ছাড়বো না, হে হে, আমি কাল পরশু বেরিয়ে পড়বো, হে হে, ওরকম। আমার সাথে কিসের তুলনা করছো? তুমি নিশ্চয়ই যুক্তিবিদ্যায় ফেল মারতা, তাই না? এসব যুক্তি দিয়ে অন্তত পাশ করা সম্ভব না। এক্সকিউজ মি, আমার সাবজেক্ট যুক্তিবিদ্যা না, ইসলামিক ছিল। ওকে। ও আচ্ছা, তাই তো বলি যুক্তিটা তো কাছে কেন? বাই, আপনার সাথে ঝগড়া করার মুড নেই আমার। এই দাঁড়া দাও। আবার হাত ধরছেন আমার? আপনার চরিত্র এমন ঢিলা কেন? কথায় কথায় মেয়েদের হাত ধরে, বেয়াদব মার্কার স্বভাব। ছি মার্কা পোস্ট থেকে বেয়াদব মার্কা স্বভাব, হোয়াট এ লজিক। একটা হলেই হলো, হাত ছাড়ুন বলছি। আমি ওষুধ খাবো আর তুমি খালি মুখে বসে থাকবা, তা তো হচ্ছে না।
আহানা বুড়ো কুচকে বলল। তো কি করবেন এখন? শান্ত চুপচাপ পাতা থেকে ওষুধ বের করে পানি দিয়ে নিজে খেয়ে নিল। আহানা এখনো বোকার মতো চেয়ে আছে ওর দিকে। শান্ত আরেকটা ওষুধ বের করলো, তারপর দাঁত কেলিয়ে আহানার মুখে টিপে ধরলো। ওর মুখের ভেতর ওষুধ ঢুকিয়ে পানিও খাইয়ে দিল। সাথে সাথে আহানা কাশতে কাশতে দৌড়ে চলে গিয়ে বলল,